সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের ওপরে পথ পার হতে হবে। পাহাড়ের পর 1 মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা কম নেই। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবে, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে সেই কুঠি হতো তাদের আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালো শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজাবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় না, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাত এখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরো ঘর আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। কি অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুটির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভূতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতে রাজা। তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পরও পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটির ভেতরে ঘুমোতে আসে। আমি হে হো করে হেসে উঠে বললুম, তা বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে গাড়িতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুটিতে পৌঁছালাম। বেয়ারা বলে গেল 1 মাইল 3 তফাতে একটা গায়ে গিয়ে সে আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার গাড়ি নিয়ে আসবে। কুটির বারান্দায় একখানা চেয়ারে বসে টেলর সাহেব সিগারেট টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। দুজন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কি? তুমি কি আমার আহ্লাদির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, আমি তোমার আহ্লাদের কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছো? না, সে রাতে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনো না সাহেব, সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারে। ও, শুনেছি বটে, তা সে রূপকথার এক বর্ণ বিশ্বাস করি না। তুমি কি করো নাকি? করলে একলা এখানে কাটাতে আসি। টেলর সিগারেটে 3-4টে টান মেরে বলল, দেখ গুপ্ত, সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মিনিট খানেকের পর পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুটির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে যেতে একটা পাথরের ঢিপির ওপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মানুষের মতো বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করতে থাকে। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি।
মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতো, দুটো গোল কাচের চোখ আগুনের মতন জ্বলছে, হা করা বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাকারির ওপর মাথাখানাকে বসিয়ে দিয়েছে। ভাবলুম এ মুহূর্তে যদি সত্য সত্য রাত্রে কুটির ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুটির দিকে ফিরে এলো। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নেমন্তন্ন পেয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরাম নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের বলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, ঝম ঝম ঝম। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভেতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শ্রীগাল দলের মায়া কান্না, আবার একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার ওপর দুরমুর করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার ওপরে উঠে বসলাম। সে কি আসছে? সে কি আসছে? দরজার ওপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছি। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম, এবারে আমার খুব কাছে, একেবারে কুটির বারান্দার ওপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতর ধিক্কার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনই সময়ে শুনলাম, গুপ্ত, গুপ্ত, ভগবানের দোয়ায় দরজা খোলো, দরজা খোলো শিগগির। এ তো টেলরের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো। মিস্টার টেলর, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? দরজাটা বন্ধ করে টেলরের কাছে আসতেই টেলর বললেন, গুপ্ত, আমার ঘরের দরজার ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম,
না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাচছে আর গান গাইছে। ওই যে ওই শোনো। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজার জানালার ওপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুরমার করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার ওপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে কে ও কে ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠে। টেলোর জানালার কাছে গিয়ে দাঁড়াতে ছায়া মূর্তিটা সঙ্গে সঙ্গে ছ্যাত করে বারান্দায় সরে গেল। টেলোর সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দিল। টেলোর টলতে টলতে আমার বিছানার ওপরে এসে বসে পড়ল। গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইল? সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। পথের ওপর দিয়ে ক্ষুদ্র জলস্রোতে যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, চাদর মুড়ি দিয়ে কে একজন যেন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালির মুখ বেরোলো। ফেল করে তাকিয়ে আছি। আবারও তাকিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই কে তুই? এখানে কি করছিস? এবারে সে উঠে বসলো। কিছুক্ষণ আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকার পর ক্ষীণ গলায় উত্তর দিল, আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমাতে আসে, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। ও, কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গাইছিল কে? আমি।